কূটনৈতিক যুদ্ধে প্রথম দাও কি ভারতের? বিক্রম মিস্ত্রি গিয়ে কি ঢাকাকে সমঝে দিতে পেরেছেন? ভারত বিদ্বেষ দিয়ে আর যাই হোক সরকার চলতে পারে না। চিন্ময় কৃষ্ণের জন্য ঢাকা থেকে আইনজীবী যাওয়া কিংবা সংখ্যালঘু হিংসার হিসেব প্রদান, দুই ঘটনাই সেদিকে ইঙ্গিত করছে। আর ঝাঁজ কম তুলনামূলকভাবে বিএনপিরও। সংখ্যালঘু হামলায় কতগুলি মামলা বাংলাদেশে, গ্রেফতার কতজন, হিসেব দিলেন প্রেস সচিব। এতদিন বাংলাদেশ থেকে দাবি করা হচ্ছিল ভারতে মিথ্যে তথ্য প্রচার হচ্ছে, সংখ্যালঘুরা বাংলাদেশের নিরাপদ। সে দাবি মুখ থুবড়ে পড়ল ইউনূস সরকারেরই দেওয়া হিসেবে। মঙ্গলে সাংবাদিক বৈঠক করেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, ঢাকা বা নরসিংদী মিলেছে হিংসার স্বীকারোক্তি। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দুই একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে দুই একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্তরে বৈঠক হয়, যান বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি। শুধু তাই নয়, তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। বৈঠকের পর স্পষ্টতই ভারতের সংখ্যালঘু উদ্বেগের কথা সামনে আনেন মিস্ত্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. মিস্ত্রির এই মন্তব্যের পরদিনই প্রেস সচিবের এই বিবৃতি। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণ দাসকে কার্যত বিনা বিচারে আটকে রাখার অভিযোগ রয়েছে। কোনো আইনজীবীও মেলেনি তার জন্য। এবার ঢাকা থেকে তার জন্য আইনজীবী পাঠানো হয়েছে। 3রা ডিসেম্বর চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি। সে শুনানি এগিয়ে আনার আবেদন করা হয়, যদিও আদালত চত্বরে শুনানির সময় হইচই চলে। টেকনিক্যাল গ্রাউন্ডের শুনানি এগিয়ে আনার আবেদনও খারিজ হয়ে যায়। এদিন আবার ত্রিপুরার এপারে আখাউড়া সীমান্তে লং মার্চের ডাক দিয়েছিল বিএনপি। সে কর্মসূচিও ফ্লপ। মার্চ নয়, বরং গাড়ি বাস করে ভিড় বাড়ানো হয়েছিল বলে খবর। সীমান্তের আগেই আটকে দেওয়া হয় তাদের। স্বাভাবিকভাবেই ভারত বিদ্বেষীদের দাঁত নখে তুলনামূলক কম ধার উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়। বিদ্যুৎ খাতে ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে হাজারো মন্তব্য এসেছিল কট্টরপন্থীদের তরফে। বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধি নিয়ে আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি বাতিল অতটাও সহজ নয়। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কি তাহলে মতি ফিরছে? তারা বুঝতে পারছে সরকার চালাতে ভারত ছাড়া গতি নেই। বিদেশ মন্ত্রকের প্রথম কূটনৈতিক দৌত্য কি তবে সফল? পড়শি দেশের মিনমিনে সুরে অন্তত তেমনই জল্পনা বিশেষ সংবাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তীর্থ, যখন গোটা বিষয়টা চলছে, বিজেপির তরফ থেকে ময়দানে নামা হচ্ছে এবং তোমার দলের তরফ থেকে বারবার বলা হচ্ছিল কেন কেন্দ্র এটা নিয়ে কোনো বিবৃতি দিচ্ছে না। তাহলে কেন্দ্র যদি ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করে থাকে, তোমার কি মনে হয় কিছুটা হলো ফার্স্ট ফেজ সাকসেসফুল? না, নিশ্চয়ই। দেখুন, ভারতবর্ষের ওপর যে বাংলাদেশের, যদিও আন্তর্জাতিক স্তরে আবারও বলছি, যে কোনো বিষয় তৃণমূল কংগ্রেস ভারত সরকারের সঙ্গে সহমত থাকে সবসময় এবং সেটাকেই সমর্থন করে, কিন্তু ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন রকম এক্সপোর্টের ওপর যে বাংলাদেশের ইকোনমি এবং অন্যান্য অনেক স্তর নির্ভরশীল, সেটা অত্যন্ত পরিষ্কার। কাজেই দিনের পর দিন যেভাবে মাইনরিটি অ্যাট্রোসিটিগুলো সেখানে বেড়ে চলেছিল, সেটা সব মহল থেকেই সেটার নিন্দা ভারতবর্ষ থেকেও করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা যেটা দাবি করেছিলাম যে অগাস্ট মাসের
শেষে প্রথম দিকে একটা বিবৃতি কেন্দ্রীয় সরকারের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরে একটা ফর আ লং পিরিয়ড অফ টাইম আমরা কিন্তু কোনো স্পষ্ট বিবৃতি পাইনি। তারপরে আমরা দেখলাম খুব রিসেন্টলি আমাদের সেক্রেটারি ওখানে ভিজিট করলেন এবং একটা দ্বিপাক্ষিক বৈঠক হলো। বৈঠকের ফলে আমার মনে হয় ভারত নিজের মনোভাবটা ওখানে পরিষ্কার করে এসেছে এবং তার প্রতিফলনে যদি এগুলো হয়ে থাকে সেটা অত্যন্ত ভালো একটা সংকেত। এবং ভারত সরকারের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। তবে আমরা যে বিষয়টা বলছিলাম সেই বিষয়টাতেই আটকে থাকবো যে কোনো স্তরে যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেটা কোনো সময় খুব ওয়েলকামিং নয়। এবং অন্যান্য দিকে আমরা এবং বাংলার এখানে কনসার্নটা না অনেকটা বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ বাংলা দেখুন আজকেও ত্রিপুরার, আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখালেন ত্রিপুরার আমরা কিন্তু অনেকটা বর্ডার শেয়ার করি। সেখানে আমার মনে হয় ভারত আরো বেশি করে এই বিষয়টা নিয়ে যদি কূটনৈতিক স্তরে আলোচনা বাড়ায় তাহলে দুদেশের পক্ষেই যে সম্পর্কটা সেটা আরো ধরে রাখতে আমার মনে হয় সেটাই ভালো হবে। তাহলে আলী সাহেব তো মোটামুটি আপাতত এখনো পর্যন্ত যে প্রোগ্রেস এইটা ধরে নেওয়া যেতে পারে যে কথা কম কাজ বেশি। দেখুন, ভারতের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বৈঠক করেছিল। তার পরবর্তীতে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশের সঙ্গে গতকালকে শেষ হয়েছে। আমরা সবাই দেখলাম যে কথাটা যেটা বলে এসেছিলাম, কোথায় 5ই আগস্টের ঘটনা, সেখান থেকে টানা এতদিন অতিক্রান্ত হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পর্যন্ত কোনো বক্তব্য ছিল না। সাম্প্রতিককালে যখন আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন সীমান্ত এলাকায় যখন আন্দোলন সংগঠিত করলেন, তারপরে রাজ্য সরকারের ঘুম ভাঙলো, তারা বলা শুরু করলেন। এটাই দুঃখের বিষয়, এতদিন নীরব ছিলেন কেন সেটাই আমরা বলতে চাই। যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যে আক্রমণ, তাদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কথা বলেনি। ঋতুরাজ ভাই শুনুন, সেই জন্য বলতে যাচ্ছে যে কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে নীরবতা কেন হয়েছিল, এই উত্তর আপনার সরকারের কাছ থেকে জানুন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ আমার দেশ এটা বরদাস্ত করবে না, পরিষ্কার কথা। আমি আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, আমরা একটু আগে তীর্থ আর আলী সাহেবের কথা শুনছিলাম, কোথাও গিয়ে সেই একটা ঘরোয়া রাজনৈতিক কোন্দলের দিকে বিষয়টা চলে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ পাল্টা বিজেপি, আমরা বোঝা যাচ্ছি যে কোন দিকে গোটা বিষয়টা যাচ্ছে। কিন্তু শুভজিৎ, আমি সাংবাদিক হিসেবে অন্তত এই বিষয়টাকে হিন্দু মুসলিম এইভাবে দেখতে রাজি নয়, এই কারণে, কারণ কিছুক্ষণ আগে হেডলাইন্স পড়লাম তোহা সিদ্দিকি তিনি হুঁশিয়ারি দিয়েছেন মালদার সংখ্যালঘুরা তারা বলছেন বাংলাদেশকে নস্যি, আমাদের কাছে কোনো বিষয় নয়। ফলে যখন দেশের কথা আসে সেখানে আমি কোনো ধর্ম টানতে রাজি নই। কিন্তু শুভজিৎ, যদি ওপারে লাগাতার কট্টরপন্থীদের মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, বাড়তে থাকে, ভারসাম্য তো নষ্ট হবেই এবং সেটা তো ভারতের জন্য যথেষ্ট বিপজ্জনক। দেখো, তৃণমূল বা বিজেপি রাজনৈতিকভাবে আমার বিরোধী, কিন্তু যখন দেশের প্রশ্ন আসবে, যদি রাজ্যের মাটিতে বা দেশের মাটিতে যেই সরকারই থাকুক না কেন, যাদের বিরোধিতা করি না কেন সারা বছর না কেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা সরকারের পাশে দাঁড়াবো। এবার একটা কথা এখানে উঠে এলো যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পার বাংলায়, তারা নাকি ওখানকার মানুষ যারা ওখানে কট্টরপন্থীদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। স্বাভাবিক, এটা তো হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের ভারতবর্ষে যে মুসলিম থাকে এবং যে এই মুসলিমদের যে কমিটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া, টুয়ার্ডস দ্য ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি, এই কমিটমেন্ট তো কোনো অংশে হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের থেকে কোনো অংশে কম নয়। তার কারণ আমরা সকলে তো ভারতীয়, এই জায়গা থেকে তো আমরা এক। আমার কথা এখানে যে যুক্তি উঠে আসছে ভারতবর্ষের সরকার, এটা একটি ইন্টারন্যাশনাল বিষয়। আমরা নিশ্চিতভাবে চাইব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজনৈতিকভাবে বিরোধী হলেও উনি তো আমাদের প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে দেশের এই বিষয়গুলোকে যাতে আমরা রিজলভ করতে পারি। এবং সবথেকে বড় কথা, ভারতবর্ষ আগে দক্ষিণ এশিয়াতে একটা
এমন তার সিচুয়েশন ছিল যেখানে তার আশপাশের যারা নেইবারিং কান্ট্রিজ তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই নেইবারিং কান্ট্রিজের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের স্বাধীনতার সঙ্গে আমাদের দেশের একটা ভূমিকা জড়িয়ে রয়েছে। আমাদের দেশের কিন্তু এত হাজার হাজার সেনা মরেছে ওই দেশের স্বাধীনতার লড়াইয়ের জন্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কনসার্ন খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যেটা শেষ করবো, এখানে একটা কথা উঠে এলো, শুভেন্দু অধিকারী নাকি ওই বর্ডারে গিয়ে ঝামেলা করেছে বলে নাকি তারপরে এই ধরনের ঘটনা করেছে। এটা বোধহয় যারা 2 বছরের বাচ্চা মাত্র টিভি দেখছে তারাও বোধহয় দেখে হাসবে, মানে বুঝলে না বুঝলে তারা হাসবে এই কারণে, কারণ এর সঙ্গে শুভেন্দু অধিকারী কোনো লেনাদেনা নেই। মানে এখন মানে বঙ্গ বিজেপির কি খারাপ অবস্থা যে প্রধানমন্ত্রী কথার থেকে ওদের কাছে শুভেন্দু অধিকারীর মতো একটা ক্লাউন, তার কথা গুরুত্ব হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা মিছিল করেছি, অন্যান্য রাজনৈতিক দল মিছিল করেছে, সকলের যারা ভারতবর্ষের কনসার্ন দেখতে চেয়েছে, যারা দেখতে চেয়েছে যে বাংলাদেশে যাতে সংখ্যালঘুরা আক্রান্ত না হয়, ওখানকার ধর্মনিরপেক্ষ মানুষ আক্রান্ত না হয়, এর সঙ্গে কি লেনাদেনা আছে? বরঞ্চ কিছু লোক ওপারে অশান্তিকে এপারে নিয়ে আসার জন্য ওখানকার সংখ্যালঘু নিধন হয়েছে বলে তারা বলতে চেয়েছে এমনভাবে ঘুরিয়ে যে এখানকার সংখ্যালঘু নিধন করে দাও। আমরা চাই না, আমরা শান্তি চাই। খুব সংক্ষেপে আলী সাহেব আপনার কাছে রিঅ্যাকশন নেব, খুব সংক্ষেপে, তারপর আমি প্রদীপদার কাছে আসবো। খুব সংক্ষেপে। সুজিত বাবু যেটা বলছে, দেখুন এটা কোনো কথা নয়। শুভেন্দু অধিকারী পেন্টাপোলে গিয়েছিল সেখানে যে বিষয়টা জানানোর জন্য যে আমরা ভারতীয়রা বাংলাদেশ থেকে বাংলাদেশের উপর আক্রমণ হচ্ছে, আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ হচ্ছে, আমরা বাংলাদেশ সরকারকে আমি আপনার বক্তব্য শুনে বলছি হালি সাহেব, এর জন্য তো আপনার নিজস্ব সরকার রয়েছে, সরকারে তো আপনারা রয়েছেন, এর জন্য কি বর্ডারে গিয়ে ঝামেলা করতে হয় নাকি? সীমান্ত আগে, সরকারটা পরে, আগে সীমান্ত। কি বলছে? সীমান্তের উপর সরকার আগে সীমান্ত, এত অত্যাচার হচ্ছে, কোথায় ছিল? মানে সরকারের আগে সীমান্ত কি বলছে? মানে আপনি না আপনার বক্তব্যে যুক্তিটা কি আছে? আলী সাহেব শুনুন, আরে সরকারটা আপনাদের সরকার, সরকারটা কংগ্রেসের সরকার নয়, সরকারটা সিপিএম এর সরকার নয়, অন্য কোনো দলের সরকার নয়। সংখ্যালঘুদের উপর আরে আপনাদের সরকার তো, আরে আমি তো বলছি সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা আপনি সরকারকে বলুন। বাইরে আসেন। তখনই আপনারা সেই কথাগুলো বলা শুরু করলেন। বলুন আলী সাহেব, বলুন। না, সেটাই বলছি যে শুভেন্দু অধিকারী একটা দেশপ্রেমী জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় গিয়ে প্রতিবাদ জানিয়েছেন, সরকারের কাছে আবেদন জানিয়েছেন, ভারত সরকারের কাছে বাংলাদেশ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সেগুলোর বিষয়ে তিনি বলার চেষ্টা করেছিলেন। কোনো মহাভারত অন্যায় কিছু করেনি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিপিএম পার্টি এরাও তো এক সময় শাসন ক্ষমতায় ছিল, তাদের রোলটা কি? তারা তো কিছু বলছে না। আমি এই বিতর্কে আসতে চাইছি না। আমি প্রদীপদার কাছে, প্রদীপদা হতে পারে যে ফার্স্ট যে ডিপ্লোমেসি সেটা মোটামুটিভাবে সাকসেসফুল হয়েছে, কিন্তু প্রদীপদা এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অন্তত একটা বিষয়ে স্পষ্ট, খুব মানে একেবারে ফুটিফাটা হয়ে বেরিয়ে এসছে যে বাংলাদেশে একটা বড় অংশ মানুষের কাছে ভারত বিদ্বেষ একেবারে চরমে পৌঁছে গিয়েছে। সেই বিদ্বেষ মুছবে কি আদৌ মুছবে আমাদের জানা নেই। এই অবস্থায়, এই পরিবর্তিত পরিস্থিতিতে আর সফট ডিপ্লোমেসির কোনো জায়গা কি থাকছে, নাকি এবার একটু কড়া কথা বলতেই হবে? আমার দুটো কথা আছে। একটা হচ্ছে যে কড়া কথা বলার বা কড়া আচরণ করার বিপক্ষে এই মুহূর্তে ভারত সরকার, তার কারণ তারা অনেকদিন ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখেছে। প্রথম প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে ভারত সরকার এত দেরি করলেন কেন ডিপ্লোম্যাটিক ভিজিট করতে? মানে তারা কিসের জন্য অপেক্ষা করছিল? এইটা একটা বড়, মানে ভারতের যদি পররাষ্ট্রনীতি চর্চা হয় তাহলে এখন একটা বড় প্রশ্ন হবে যে তারা জানতেন যে এই ডিপ্লোম্যাটিক ভিজিটটা খুব এসেনশিয়াল, কিন্তু এতদিনও পাঠালেন না, এই ডিসেম্বর মাসে পাঠালেন। এক। সেকেন্ড হচ্ছে, তাহলে কি তারা শুভেন্দু অধিকারীর কথায় চলছিলেন? মানে শুভেন্দু অধিকারী লাফালাফি করবেন, তাদের কাছে দাবি পেশ করবেন, তারপরে তারা যাবেন? খুবই হাস্যকর যুক্তি। দুই, হার্ড কথাবার্তা বা এই জায়গায় এখন ভারতবর্ষ নেই। তার কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ভৌগোলিকভাবে রয়েছে এবং তাকে চীন সহায়তা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভারত এখন পাশে পাবেন কিনা জানেন না ট্রাম্প আসার পরে। তো ফলে ভারত সরকার নিজের থেকে আগ বাড়িয়ে এমন কিছু করবে না, কারণ ভারত সরকার ডিপ্লোমেসির ওপরে, কথাবার্তার উপরে নির্ভর করেই মোদী সরকার চলছে। যদিও অনেকটা দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় এই যে গেছে তাতে কিন্তু আলোচনার মধ্যেই কড়া বার্তা দেওয়া আছে। তার জন্য কড়া অ্যাকশনের কোনো প্রয়োজন নেই। আপনি দেখছেন যে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ তাদের মানে তারা একটু পিছু হটছে। দেখুন, ভারত বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু সেই দেশের
যে কাঠামো, সেই কাঠামোটাও সুরক্ষিত থাকা দরকার একটা প্রতিবেশী দেশ হিসেবে। এটাই আমাদের কাম্য এবং আমার মনে হয় ভারত সরকার সেই বার্তাটাই দিয়ে। ভারত বিদ্বেষের যে কথাটা উঠে আসছে বারবার, এই ভারত বিদ্বেষটাকে যদি তো আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে তো স্বাভাবিকভাবে যেখানে এমবাসি, ওখানকার যে আমাদের যে এমবাসি, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হার্ড কথা বলছেন না সফট কথা বলছেন এটা ম্যাটার করে না। এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি যদি জিও পলিটিক্সের আমাদের লোকেশন দেখেন এবং চারদিকের শত্রু দিয়ে ঘেরা আমাদের ভারতবর্ষ, কোনো অবস্থান নেবে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ এখন কিন্তু একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে আমরা বাস করছি। এখন বাইপোলার ওয়ার্ল্ডেও নেই যে আমেরিকা আপনার পক্ষে নিতে অন্য কেউ আপনার পক্ষে চলে আসবে। এই জায়গা থেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদেরকে রোল প্লে করতে হবে। একদমই, সেই রোল কি প্লে করেন তারা সেদিকে অবশ্যই নজর থাকবে। বাংলাদেশ কতটা সমঝে চলে ভারতকে নজর থাকবে, কিন্তু বাংলাদেশকেও একটা বিষয় দেখতে হবে। এই যে দেশ পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে, বেসিক জিনিসটা তাদের খুঁজে বার করতে হবে। তাদের ধর্মীয় পরিচয় আগে নাকি তারা বাঙালি জাতি হিসেবে সেই পরিচয় আগে, সেইটা আপাতত তারা খুঁজে বার করুক। পাশে ভারত আছে, ছিল, থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।